দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। বকেয়া বিল আদায়ে কঠোর হয়েছে কুয়েত সরকার। গেল 19 অগাস্ট থেকে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে হওয়া জরিমানা পরিশোধ না করে কুয়েত ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে চলতি মাস থেকেই পানি এবং বিদ্যুৎ বিল সহ সকল বকেয়া আদায়ে আরও কঠোর হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ফলে বিড়ম্বনা এড়াতে প্রবাসীদের কুয়েত ছাড়ার আগেই সকল বকেয়া পরিশোধের আহ্বান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হিফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। কুয়েতের মোট বাসিন্দার 3 ভাগের 2 ভাগই প্রবাসী। যেসব পেশায় জড়িত প্রবাসীরা তার মধ্যে অন্যতম ড্রাইভিং। ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় দেশটিতে। আইন লঙ্ঘন করে প্রায় জরিমানার মুখোমুখি হন গাড়ি চালকরা। এতদিন আকামা নবায়ন আর সরকারি পরিষেবা গ্রহণের সময়ই জরিমানা পরিশোধ করতেন প্রবাসীরা। এমনকি ছুটিতে দেশে ফিরলেও দেয়া লাগতো না জরিমানা। তবে এবার কঠোর হয়েছে কুয়েত সরকার। কুয়েত ত্যাগের আগে সকল বকেয়া পরিশোধ করতে হবে। গেল 19 আগস্ট থেকে কার্যকর হয়েছে এই নিয়ম। শুধু ট্রাফিক সেক্টরই নয়, অন্যান্য খাতেও বিল আদায়ে কঠোর হচ্ছে কুয়েত সরকার। চলতি মাস থেকেই বিদ্যুৎ, পানি, পরিবহন, আবাসন সহ সকল খাতের বকেয়া আদায় করছে কর্তৃপক্ষ। কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যে কোনো বিড়ম্বনা এড়াতে বাংলাদেশিদের বকেয়া পরিশোধের আহ্বান কমিউনিটি নেতাদের। সম্প্রতি কুয়েত সরকার একটা নতুন আইন চালু করেছে, তো অনুরোধ করব আপনারা সবাই এই ব্যাপারে সচেতন থাকবেন। প্রবাসীদেরকে বলবো, আপনারা এখন যেভাবে ট্রাফিক মোকালাফাগুলো হয় আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন, সতর্কভাবে চলাফেরা করবেন। মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে দেয়া যায় এসব জরিমানার অর্থ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। স্পেনের বার্সেলোনায় বাংলাদেশিদের পরিচালনাধীন মসজিদ শাহজালাল জামে মসজিদে আরবি শিক্ষা কোর্স 2023-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল বাসিত কয়সারের সভাপতিত্বে আয়োজন পরিচালনা করেন আফাজ জনি এবং মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির লুৎফর রহমান সুমন, এলাইচ মিয়া, আব্দুল জব্বার, ফয়সাল আহমেদ সহ অনেকে। গ্রীষ্মকালীন ছুটিতে বার্সেলোনায় বাংলাদেশি মুসলিম শিশু কিশোরদের ইসলাম ধর্ম সম্পর্কে ধারণা এবং ইসলামিক শিক্ষাদানের উদ্দেশ্যে প্রতি বছর এই কোর্সের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী সনদ সহ পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার দ্বিবার্ষিক সম্মেলন 2023 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির রাজধানী মানামার কুকমেইল রেস্টুরেন্টে স্থানীয় সময় রাতে হয় এই আয়োজন। সংগঠনের আহ্বায়ক সুকুমার যিশুর সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন রামকৃষ্ণ চক্রবর্তী ও রূপম পাল। বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডক্টর মৃত্যুঞ্জয় কুমার রায়। প্রধান বক্তা ছিলেন হিন্দু মহাজোট বাহরাইন শাখার সাবেক সভাপতি বকুল সূত্রধর। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, সাবেক সাংগঠনিক সম্পাদক বিধান মজুমদার, তারেশ সূত্রধর, সুকেশ দেবনাথ সহ অনেকে। এ সময় সুকুমার যিশুকে সভাপতি, বকুল সূত্রধরকে সাধারণ সম্পাদক এবং বিষ্ণুপদ দেবকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে 2 বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। 101 বিশিষ্ট কমিটি, তাদের উপর আজকে এই দায়িত্ব অর্পণ করেছি। আমি আশা রাখি হিন্দুত্ব জাগরণে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। হিন্দু মহাজোটের পক্ষে কাজ করার যে অঙ্গীকার আপনারা করেছেন আমাদের সাথে, আমি আপনাদের সবাইকে অভিবাদন জানাচ্ছি। আমি বাংলাদেশ সকল সনাতনীকে আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমার দায়িত্বটুকু পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকায় বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রায়ল্যান্ডস বিসমিল্লা রেস্টুরেন্টে কেপটাউন শাখা বিএনপির উদ্যোগে হয় এই আয়োজন। প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আজম খান। জিয়া রহমান এবং মাসুম হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মোস্তফা কামাল, সালাউদ্দিন খান সুজন, সাইফুল ইসলাম বাচ্চু ও হাবিবুর রহমান সিদ্দিক লিটন। এ সময় কেক কেটে সংগঠনের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে অংশ নেন কেপটাউন শাখা বিএনপি নেতাকর্মীরা। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের আসন্ন দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নমিনেশন ফর্ম সংগ্রহ এবং দাখিল করেন প্রার্থীরা। শুক্রবার কুয়েত সিটির রাজধানীর হোটেলের হলরুমে হয় এই আয়োজন। আগামী 15 সেপ্টেম্বর প্রেস ক্লাবের নির্বাচনে অংশ নিতে সদস্যরা নমিনেশন ফর্ম পূরণ করে নির্বাচন সমন্বয়ক জাহাঙ্গীর খান পলাশের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের প্রতিষ্ঠাতা সভাপতি মঈন সুমন, মোহাম্মদ হেবসু মিয়া, জালালউদ্দিন, আল আমিন রানা, সাদেক রিপন সহ অনেকে। প্রবাসী সাংবাদিকদের নিয়ে 2021 সালে বাংলাদেশের প্রেস ক্লাব কুয়েত গঠন করা হয়। 2 বছর পূর্ণ হওয়ার আগেই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর খান পলাশকে নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়। আসন্ন 14তম ব্রকলিন পথ মেলা উপলক্ষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন এবং বারবিকিউ পার্টির আয়োজন করা হয়েছে। ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন ইনকের সদস্যরা করেন এই আয়োজন। এই সময় আগামী 16 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পথ মেলা। সেই মেলা সম্পর্কে বিস্তারিত জানাতে এবং মেলা সফল করতে তারা সবার সহযোগিতা কামনা করেছেন। উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সভাপতি আব্দুর রূপ চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটওয়ারি, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সহ অনেকে। আয়োজকরা জানান, ব্রকলিনের এই পথ মেলা নিউ ইয়র্কের মধ্যে সর্ববৃহৎ এবং সুসংগঠিত পথ মেলার আয়োজন। মেলার বিশেষ আকর্ষণ রাফেল ড্র। এবার প্রথম পুরস্কার থাকবে গাড়ি। ইন্দো প্যাসিফিক অঞ্চলে টেকসই শান্তি নিশ্চিতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ইন্দো প্যাসিফিক বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, অঞ্চলগুলোতে সামরিক শক্তি বৃদ্ধি নয়, যোগাযোগ এবং বাণিজ্য উন্মুক্ত করা ইন্দো প্যাসিফিকের কৌশল হওয়া উচিত। বাংলাদেশের ইন্দো প্যাসিফিক দৃষ্টিভঙ্গির সুযোগ ও এগিয়ে যাওয়া বিষয়ক এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ। অংশ নেন বিভিন্ন দেশের কূটনৈতিক, বিশ্লেষক ও গবেষকরা। সেমিনারে উপস্থাপন করা হয় মূল প্রবন্ধ, পাশাপাশি আলোচনায় অংশ নেন বক্তারা। উঠে আসে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে কার্যক্রম বৃদ্ধির প্রসঙ্গ। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সামুদ্রিক পথগুলো সামরিকীকরণ না করে আন্তঃযোগাযোগ ও বাণিজ্যের জন্য উন্মুক্ত করা ইন্দো প্যাসিফিকের কৌশল হওয়া দরকার। এই অঞ্চলে শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে বাংলাদেশ মনে করে। সামরিকীকরণ বৃদ্ধি নয়, বরং ইন্দো প্যাসিফিক দেশগুলোর মধ্যে যোগাযোগ ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি হওয়া দরকার বলে আমি মনে করি। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেন, সুনীল অর্থনীতি নিশ্চিতে সুনীল স্থিতিশীলতা দরকার। তা আনতে সকলে মিলে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়া সবার আগে। এই অঞ্চলে সুনীল অর্থনীতি নিশ্চিত করতে সুনীল স্থিতিশীলতা দরকার, যার জন্য একসাথে কাজের বিকল্প নেই। আমার মনে হয় একসাথে কাজ করতে পারলে আমরা লক্ষ্যে পৌঁছাবো। তবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে টেকসই শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জরুরি বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এই অঞ্চলে আনা সম্ভব টেকসই শান্তি ও সমৃদ্ধি। রোহিঙ্গা সংকট অব্যাহত থাকলে এই অঞ্চলে শান্তি উন্নয়ন বাধাগ্রস্ত হবে। টেকসই শান্তি উন্নয়নে রোহিঙ্গা প্রত্যাবাসন জরুরি। আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বয় বৃদ্ধির মাধ্যমে প্রত্যাবাসন হওয়া দরকার। প্রতিবেশী দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, মানব পাচার রোধ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একসাথে কাজের উপর জোর দেন ডক্টর মোমেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সিলেট ওসমানী বিমানবন্দরে 2 নারী এপিবিএন সদস্যকে নিয়ে টিকটক ভিডিও বানানোকে কেন্দ্র করে হামলা এবং পাল্টা হামলা হয়েছে। এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, 4 প্রবাসী যুবক দায়িত্বরত 2 নারী এপিবিএন সদস্যকে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছিল। এ সময় নারী সদস্যরা প্রতিবাদ করলে তাদের গালিগালাজ করেন প্রবাসীরা। এপিবিএনের বাকি সদস্যরা ঘটনাস্থলে আসলে তাদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন 4 বখাটে। এ সময় আহত হন এপিবিএর সদস্য নয়ন চন্দ্র পোদ্দার। এ ঘটনায় রাতেই বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয় এবং 2 প্রবাসী সহ 4 জনকে গ্রেফতারও করা হয়েছে। মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ার পথে ভারত। চন্দ্র জয়ের পর এবার সূর্যের কক্ষপথে নভোযান পাঠালো দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সবকিছু ঠিক থাকলে আগামী 4 মাসের মধ্যে এটি সূর্যের কক্ষপথে পৌঁছবে। সেখান থেকে মহাকাশের পরিবেশ, আবহাওয়া, সূর্যের প্রভাব জানার চেষ্টা করবে নভোযান আদিত্য L1।
আবারও নতুন ইতিহাসের মুখোমুখি ভারত। চন্দ্রজয়ের পর এবার লক্ষ্য সূর্যজয়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 125 দিন বা 4 মাসের মধ্যে সূর্যের কক্ষপথে পৌঁছাবে আদিত্য L1। স্থানীয় সময় বেলা 11টা 50 শ্রী হরিকোটা লঞ্চ প্যাড থেকে সূর্যের কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা করে আদিত্য L1। ইসরো বলছে উৎক্ষেপণের পর 16 দিন পৃথিবীর চারিদিকে ঘুরবে আদিত্য L1। এরপর সূর্যের দিকে পাড়ি দেওয়ার জন্য 5টি ধাপে গতিবেগ বাড়াবে নভোযানটি। আদিত্য L1 কিছুদিন পৃথিবীর চারপাশে অবস্থান করবে, এরপর ধাপে ধাপে বৃদ্ধি করবে গতি। এখন আমাদের আশা নির্দিষ্ট লক্ষ্য অর্থাৎ সূর্যের কক্ষপথে যেন এটি সঠিকভাবে পৌঁছাতে পারে। কক্ষপথে অবস্থানের জন্য প্রায় 15 লাখ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে নভোযানটিকে। এরপর সেখান থেকে মহাকাশের পরিবেশ, আবহাওয়া, তার উপর সূর্যের কি প্রভাব পড়ে এসব জানার চেষ্টা করবে আদিত্য L1। অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাস দিতে সক্ষম হবে ইসরো। পাশাপাশি সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রভাবও বোঝা সম্ভব। নভোযানটিতে 7টি বিশেষ যন্ত্র থাকবে, যেগুলোর কাজ সেখানকার আবহাওয়া এবং পরিবেশ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা। এরপর স্বয়ংক্রিয়ভাবে সেসব তথ্য পাঠানো হবে ইসরোর সার্ভারে। সবচেয়ে বড় বিষয় হলো সূর্যের সর্বোচ্চ মানের ছবি ধারণ করতে পারবে আদিত্য। এর আগে 2020 সালেও সূর্যের কক্ষপথে অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছিল ইসরো, তবে করোনা মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সমাজে ধনী এবং গরিবের বিভাজন যুগ যুগান্তরের। যদিও দুই শ্রেণীর সেই বিভাজনে নেই দৃশ্যমান কোনো সীমারেখা, তবে পেরুতে রীতিমতো দেয়াল তৈরি করে বিভক্ত করে রাখা হয়েছে ধনী এবং গরিবকে, যা দ্য ওয়াল অফ শেম নামে পরিচিত। লিমা শহরে অবস্থিত 4 দশক আগে নির্মিত সেই দেয়াল এবার ভাঙার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সুদীর্ঘ এই দেয়ালের এক পাশে বাস সমাজের উঁচু শ্রেণীর, আর অন্য পাশে সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর। 21 শতকেও এমন সীমারেখায় বিভক্ত করে রাখা হয়েছে পেরুর লিমা শহরের একটি এলাকায় ধনী ও গরিবদের। 80 দশকে তৈরি সিমেন্ট, পাথর আর কাঁটাতার দিয়ে তৈরি এই বিভাজন রেখা পরিচিত দ্য ওয়াল অফ শেম বা লজ্জার প্রাচীর হিসেবে। 4 দশকের আইনি লড়াই শেষে সেই লজ্জা থেকে মুক্তি পেতে যাচ্ছে লাতিন দেশটি। ভাঙা শুরু হয়েছে ধনী গরিবকে আলাদা করে রাখা প্রাচীরটি। এটি বৈষম্যমূলক। আমরা পেরুভিয়ানরা মনে করি সবাই এক। একটি প্রাচীর দিয়ে আমাদের বিভক্ত করা হয়েছে। আমাদের এমন মনে হয়েছিল যেন আমরা অন্য দেশে ছিলাম। অন্য কোনো দেশে এমন নজির নেই। এটি সত্যি দুঃখজনক। তবে কর্তৃপক্ষের চেষ্টায় এখন দেয়ালটি তুলে নেওয়া হচ্ছে। মাওবাদীদের উত্থানে নিরাপত্তার ঝুঁকির অজুহাতে লিমার লা মোলিনার জেলায় এই প্রাচীর নির্মাণ শুরু হয় 80 দশকে। 3 মিটার উচ্চতার এই দেয়ালটির দৈর্ঘ্য 4.5 কিলোমিটার। দেয়ালের এক পাশে বাস উঁচু শ্রেণীর, যেখানে বিলাসবহুল বাড়ি, সুইমিং পুল সহ রয়েছে আধুনিক নানা সুযোগ সুবিধা। অন্য পাশে দরিদ্র জনগোষ্ঠী, যারা ন্যূনতম মৌলিক সুবিধা বঞ্চিত। আসার কথা দেশটির সাংবিধানিক আদালতের রায়ে ধনী গরিবের বৈষম্য দূর করতেই দেয়াল ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবিধানিক আদালতের রায় প্রমাণ করে দেয়ালটি অসাংবিধানিক। লা মেলিনা পৌরসভার কর্মীরা সেটি অপসারণ শুরু করেছে। প্রতিবেশীদের মাঝে এমন বিভাজনের অস্তিত্ব থাকা উচিত নয়। এটি দুটি গোষ্ঠীকে সামাজিকভাবে পৃথক করে দেয়। পেরুর বাসিন্দারা বলছেন এই বিভাজন রেখা মুছে ফেলার মধ্য দিয়ে কলঙ্কমুক্ত হচ্ছে দেশটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।